হ্যালো স্টুডেন্টরা, যারা এবছর ক্লাস 10-এর এক্সাম দিয়েছো, সেটা আইসিএসসি বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, তোমাদের এরপরে তোমরা কি করবে সেটা নিয়ে সবাই নিশ্চয়ই খুব চিন্তায় আছো। যারা যারা সায়েন্স নিয়ে অ্যাডমিশন নিয়ে ফেলেছো সুপনিটসের পক্ষ থেকে আজকে আমরা একটা সিলেবাস ওরিয়েন্টেড একটা কনসেপ্ট আমরা দিতে চলেছি, যে সিলেবাসের মধ্যে কি আছে, তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে সিলেবাসটাকে কমপ্লিট করবে এই টাইমের মধ্যে, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। যেই মেন্সের এক্সাম তোমরা জানো যে প্রত্যেক বছর দুবার হয়, একবার জানুয়ারিতে আর একবার এপ্রিলে। এবার জানুয়ারির সেশনটার জন্য সময় কিন্তু খুব কম, এবং জানুয়ারিতেই আমাদের যা করবার সেটা করতে হবে। জানুয়ারিতেই স্কোরটা ভালো আসে, এপ্রিলে কিন্তু কম্পিটিশানটা একটু বেড়ে যায়। যার জন্য আমরা একটা প্রি প্ল্যান করে আমরা সিলেবাসটাকে শেষ করাই। আমরা তো আমাদের মতো শেষ করব, কিন্তু তোমাদেরকেও তো শেষ করতে হবে। তো তোমাদেরকে শেষ করতে গেলে তোমাদেরও একটা প্ল্যান করতে হবে, আমাদের সঙ্গে আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে। প্রথমেই বলে দিই, বই স্কুল থেকে তোমাদের যে স্কুলে পড়ছো, স্কুল থেকে যা বই দেবে সেটাই তোমরা ফলো করবে, সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা এখানে যেহেতু তোমরা যেই ব্যাচের জন্য তোমরা এখানে পড়ছো, ব্যাচের নামই দেখেছো 11 ফাইটার্স, তো তোমরা হচ্ছে রিয়েল ফাইটার্স হতে গেলে তো বইয়ের বাইরেও কিছু করতে হবে। তো বইয়ের বাইরে আমরা কি করব, আমাদের সুপনিটসের যে মডিউলটা আছে, মডিউলটা আমরা তোমাদের দেব, সেই মডিউলটা থেকে আমরা করব। তো বই নিয়ে এখানে কোনো কনফিউশন নেই, আমাদের যে মডিউল সেই মডিউলটা আমরা করব অবশ্যই। এবং মডিউলটা করতে গেলে বেসিক জিনিসটা মডিউলে আছে, মডিউলে সব কিছু একদম এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের সেইভাবেই মডিউলটা বানানো আছে, সেইগুলো আছে। তো আমরা এ থেকে জেড পর্যন্তই তোমাদেরকে করাবো। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই যে প্রথমেই স্যার আমাদের যেইর সাম করাবে, অ্যাডভান্সের সাম করাবে, এরকম নয়। প্রথমে আমরা বেসিক থেকে চ্যাপ্টারটা শিখিয়ে, চ্যাপ্টারটার বেসিক কী আছে সেটা জানিয়ে তারপর আস্তে আস্তে আমরা একটা একটা করে ধাপ ওপর দিকে উঠব। ওকে, তো এরপরে চলে আসি যে কি কি চ্যাপ্টার্স আছে, আমরা কিভাবে কি করব। ম্যাথসে কয়েকটা মডিউল আছে। তো ফার্স্ট মডিউলে আছে অ্যালজেব্রার মধ্যে সেটস থিওরি তোমরা অলরেডি এর আগে ক্লাস 7-8 হয়তো করেছো। তো এখানে আরও ডিটেলসে আমরা করব। আগে স্কুল লেভেলে যে বেসিক জিনিসটা করে এসেছিলে জুনিয়র ক্লাসে, এখন কিন্তু আমরা আরও ডিটেলসে সেটের অ্যাপ্লিকেশান কিভাবে হবে এবং সেটের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে সেটা আমরা দেখব, যেটা আগে তোমরা দেখোনি বা জানো না। এবার আস্তে আস্তে জিনিসগুলো জানবে। সেটের সঙ্গে রিলেটেড হচ্ছে রিলেশানস, তারপরে ফাংশানস। এই ফাংশানসটা যেইতে একটা হিউজ রোল প্লে করে, ঠিক আছে। আমরা স্কুল লেভেলে ফাংশানে যেই পার্টটুকু করব সেটা খুব সামান্য। ধরো ফাংশানের টোটাল যে পার্টটা আছে তার হয়তো 25% স্কুল লেভেলে করব, কিন্তু যেইতে বাকি যে 75% পার্ট আছে সেই 75% পার্ট আমরা যেইতে কভার করব। কারণ ফাংশানটা স্টার্ট হবে ক্লাস 11-এ, আমি এটা ক্লাসেও বলে থাকি, কিন্তু শেষ হবে যেই এক্সামের আগে, ঠিক আছে। ক্লাস 12-এ গিয়ে 2 বছর ধরে আমরা ফাংশানস নিয়েই কাজ করব। ম্যাথসে বলছি আমি, ফাংশানস নিয়ে আমরা 2 বছর ধরে কাজ করব। স্কুলে হয়তো 2 মাসে 1 মাসে করিয়ে ছেড়ে দেবে যে এটাই ফাংশান, এটাই কিন্তু আমরা তা করব না। আমাদের করতেই হবে এটা। ফাংশানটা বারবার করে আসবে, বিভিন্ন টপিকের মধ্যে ফাংশানস আসবে, এবং তখন আমাদের এই ফাংশানের বেসিক কনসেপ্টটাই কাজে লাগবে। আগেও বললাম যে 75% পার্ট যে স্কুল লেভেলে যেটা করানো হয় না, আমরা এখানে সেটা শিখব। নেক্সট, ফাংশান রিলেটেড ইনইকুয়ালিটিস। এখানে কোয়াড্রেটিক ইকুয়েশান একটা পার্ট আছে, যেটা তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশানের সঙ্গে অবশ্যই ফ্যামিলিয়ার। তো
তো কোয়াড্রেটিক ইকুয়েশনের আরও ডিটেলস অ্যানালাইসিস, কোয়াড্রেটিক ইকুয়েশনকে অ্যাপ্লাই করে কি করে কোনো এক্সপ্রেশনের মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করতে হয়, বা কোয়াড্রেটিক ফাংশান, দেখো বলতে বলতে ফাংশান এসে গেল কোয়াড্রেটিকের মধ্যে, কোয়াড্রেটিক ফাংশানের মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু কী হবে সেইগুলো আমরা এখানে জানব। আর কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা যখন বলা হচ্ছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুটস সেগুলো যেমন রিয়েল হয়, তোমরা একটা হিন্ট পেয়েছো ক্লাস 10-এ যে রুটস ইমাজিনারিও হয়। তো ইমাজিনারি ব্যাপারটা কি সেটা আমরা কোথায় জানবো, সেটা আমরা জানবো কমপ্লেক্স নাম্বার এই টপিকটায়। এই টপিকটা করলে পরে ইমাজিনারি রুটসের কথা তোমরা শুনেছো, গল্প শুনেছো, কিন্তু রুটসের সঙ্গে এবার পরিচয় তোমাদের ঘটবে ক্লাস 11-এ। কোন চ্যাপ্টারে? কমপ্লেক্স নাম্বারে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশান গেল, কোয়াড্রেটিক এক্সপ্রেশন গেল, কমপ্লেক্স নাম্বার, তার সঙ্গে ইনইকুয়ালিটিস, এদের মধ্যেও কিন্তু প্রত্যেকটা জায়গায় ফাংশান জড়িয়ে আছে। নেক্সট হচ্ছে এপিজিপি। অবশ্যই এটা তোমরা করে এসছো, কিন্তু তোমরা যেটা করেছো একদম বেসিক, এর আরও হিউজ অ্যাপ্লিকেশান আছে। সেই অ্যাপ্লিকেশানটা আমরা শিখব ক্লাস 11-এ। এপিজিপি আইএসসি বোর্ডের বাচ্চারা, আইসিএসসি বোর্ডের বাচ্চারা তো এপিজিপি দুটোর সঙ্গেই ফ্যামিলিয়ার। সিবিএসসি বোর্ড শুধু এপি করেছে, তো জিপি নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যারা এপিজিপি দুটোই জানো যে অ্যাপ্রোচটা সেম। এখানেও তাই, বেসিক জিনিস কখনো চেঞ্জ হয় না, কিন্তু এটার হায়ার লেভেলগুলো আমরা দেখব কী করে আরও বড় বড় সিরিজ সিকোয়েন্স এপিজিপির হেল্প নিয়ে সলভ করা যায়। নেক্সট হচ্ছে বাইনোমিয়াল থিওরেম অ্যান্ড পারমুটেশন কম্বিনেশন। এই দুটো চ্যাপ্টার কিন্তু ইন্টার রিলেটেড, ঠিক আছে? এটা জিনিসটা নতুন হলেও এটা কিন্তু তোমরা ছোটোবেলা থেকে অ্যাপ্লাই করে আসছো। কোথায় জানো তো? a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তোমরা করেছো, a মাইনাস বি হোল স্কোয়ার করেছো, a প্লাস বি হোল কিউব করেছো, a মাইনাস বি হোল কিউব করেছো, তো সেটা বাইনোমিয়াল থিওরেম থেকে আসছে। এবার আমরা দেখব a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, 5, 6 n পাওয়ার পর্যন্ত কি হয়, তার এক্সপ্যানশন কি হয়। আমরা তো এতদিন স্কোয়ার আর কিউবের এক্সপ্যানশন জানতাম, এবারে আমরা হায়ার পাওয়ারের এক্সপ্যানশনটাও জানব। সেখানে বাইনোমিয়াল থিওরেম লাগবে। আর বাইনোমিয়াল থিওরেম না করলে কিন্তু পারমুটেশন কম্বিনেশন করা যাবে না। পারমুটেশন কম্বিনেশন আর বাইনোমিয়াল থিওরেম এরা একে অপরের সঙ্গে রিলেটেড। এইটা একটা নতুন কনসেপ্ট। এটা অনেক কম্পিটিটিভ এক্সামে এর থেকে কোশ্চেন আসেই, এমন না যে এখান থেকে কোশ্চেন আসে না। এমন অনেক টপিক আছে আজকাল জেইই মেন্সে কী হয়, টপিকগুলো কোনো সিঙ্গেল টপিক থেকে কোশ্চেন খুব কম আসে, একটা দুটো তো থাকেই অবশ্যই, আমি বলে দেবো, কিন্তু মিক্সড অনেকগুলো টপিক মিক্সড করে কোশ্চেন কিন্তু জেইই মেন্সে আসে, যার জন্য শুনবে যে ম্যাথসের পার্টটা একটু বেশি হার্ড হয়, একটু লেন্দি হয়, জেইই মেন্সে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই, এখনই আমরা কঠিন কোনটা সহজ এইসব নিয়ে ভাববো না, আমরা আমাদের কাজটা করে যাব, তারপর দেখা যাবে 2 বছর পর কী হবে, কিন্তু কাজটা আমরা অনেস্টলি ঠিকঠাকভাবে করে যাব। কেউ যদি মনে করো ক্লাস 11টা কোনোভাবে ফাঁকি দিয়ে 12-এ গিয়ে তো আমরা ইয়ে করে নেবো, মেকআপ করে নেবো, দেখে নেবো যে এভাবে 9-এ ফাঁকি দিয়ে 10-এ দেখে নিয়েছি, 10-এ তো ভালোই এক্সাম হয়েছে, অসুবিধা কিছু নেই, কিন্তু 11-12-এ এটা কিন্তু হবে না। মাথায় এটা ঢুকিয়ে নাও যে 11-12-এ 11 ফাঁকি দিয়ে 12-এ গিয়ে মেকআপ করবো, এই গল্পটার থেকে বেরিয়ে আসতে হবে 1 নম্বর। কারণ 11 না করলে 12-এ এরকম চ্যাপ্টারের লিস্ট 12-এও কিন্তু আরও অনেক আছে। তো 12-এ গিয়ে 12 করবে না 11টাকে রিভাইজ করবে বা 11টাকে শিখবে, সম্ভব না। ম্যাথস শুধু তো ম্যাথস না, ম্যাথস আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আরও অনেক সাবজেক্ট আছে, সেগুলোও তো করতে হবে। এনিওয়ে, আবার যদি কেউ মনে করো যে একটা চ্যাপ্টার হয়নি, আমি একটু অ্যাবসেন্ট ছিলাম, কোথাও গেছিলাম বা একটু ঘুরে আসি, তা অন্য চ্যাপ্টার ওটাকে স্কিপ করে দিলাম, অন্য চ্যাপ্টার থেকে স্টার্ট করি, সেটাও কিন্তু হওয়ার না। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড, একটা চ্যাপ্টার আরেকটাকে হেল্প করবে। এইটা সেটস না জানলে তুমি রিলেশনে অ্যাপ্রোচ করতে পারবে না, রিলেশন না জানলে ফাংশানে অ্যাপ্রোচ করতে পারবে না, ফাংশন না জানলে কোয়াড্রেটিক এক্সপ্রেশনে অ্যাপ্রোচ করতে পারবে না। বোঝা গেল?
তো বাইনোমিয়াল না জানলে পারমুটেশন কম্বিনেশন হবে না, বা পারমুটেশন কম্বিনেশন না জানলে আবার বাইনোমিয়াল হবে না। অনেক ফর্মুলা, এর ফর্মুলা এখানে লাগবে, এর ফর্মুলা এখানে কাজে লাগবে। ওকে, এপিজিপি, এপিজিপির মধ্যেও কিন্তু অনেক গল্প আছে, ঠিক আছে। এপিজিপির মধ্যে আমরা নিশ্চয়ই তোমরা শুনেছো যে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, এইমাত্র আমরা আলোচনা করছিলাম কোয়াড্রেটিকে। এই এপিজিপি দিয়েও কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু ফাইন্ড করা যায় বিভিন্ন ফাংশনের। সেটা আমরা শিখব, জেইতেই শিখব, কারণ সেই রিলেটেড সামস কিন্তু জেইতে আসে। ওকে, এটা তো গেল অ্যালজেব্রা। নেক্সট হচ্ছে যে ইম্পর্টেন্ট সব থেকে, ট্রিগোনোমেট্রি। ডিরেক্ট সাম খুব কম আসে, ডিরেক্ট সাম জেইতে খুব কম আসে, কিন্তু এর অ্যাপ্লিকেশান প্রত্যেকটা টপিকের সঙ্গে এর অ্যাপ্লিকেশান থাকে। বিশেষ করে ক্যালকুলাসে তো ট্রিগোনোমেট্রিক ছাড়া ক্যালকুলাস ভাবাই যায় না। ট্রিগোনোমেট্রিতে প্রথম আছে আর্ক লেন্থ। ইনফ্যাক্ট ট্রিগোনোমেট্রিটা শুধু ম্যাথসের জন্য না, ফিজিক্সের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। ফিজিক্সের জন্য ট্রিগোনোমেট্রি না জানলে, অ্যাঙ্গেলের কনসেপ্ট না থাকলে, ফিজিক্সে বিভিন্ন ডেরিভেশনে বারবার করে আটকে যাবে, ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার হবে না। সেই কারণে ট্রিগোনোমেট্রিটা কিন্তু মন দিয়ে করতে হবে। আর ট্রিগোনোমেট্রি যদি একবার কেউ করে নিতে পারে, ট্রিগোনোমেট্রি কনসেপ্টটা যদি সে ধরে নিতে পারে, তাহলে তার আর কোনো কিছুতে অসুবিধা হবে না। বিশেষ করে ক্যালকুলাস অনেকটা মানে জেইতে অনেকটা স্কোর কভার করে, তো সেই কারণে বলছি ট্রিগোনোমেট্রি যদি শক্ত হাতে তুমি ধরতে পারো, তাহলে জেইতে একটা ভালো স্কোর তুমি করতে পারবে। ট্রিগোনোমেট্রিতে প্রথমে কি আছে? আর্ক লেন্থ, অ্যাঙ্গেলস অ্যান্ড আর্ক লেন্থ। আমি আর্ক লেন্থ লিখেছি এখানে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, তারপরে কম্পাউন্ড অ্যাঙ্গেলস, তারপরে ট্রান্সফরমেশনস অফ অ্যাঙ্গেলস, মাল্টিপল অ্যান্ড সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। নেক্সট হচ্ছে জেনারেল সলিউশনস। এই যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, কম্পাউন্ড অ্যাঙ্গেলস, ট্রান্সফরমেশন অফ অ্যাঙ্গেলস, মাল্টিপল অ্যান্ড সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, এইগুলো কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে আসছে। অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস না করা থাকলে কম্পাউন্ড অ্যাঙ্গেলসে প্রবলেম হবে। কম্পাউন্ড অ্যাঙ্গেলসের ফর্মুলার ডেরিভেশন বা ফর্মুলা যদি না বুঝতে পারে কেউ, ট্রান্সফরমেশন সে করতে পারবে না। মুখস্থ করতে হবে, মুখস্থ করার তো দরকার নেই, আমরা প্রত্যেকটা ফর্মুলা ডিরাইভ করে এখানে দেখাবো। এখানে প্রত্যেকটা ফর্মুলা ডিরাইভ করে দেখাবো, এবং সেটা শুধু বাড়িতে নিয়ে গিয়ে খাতাটা বন্ধ করে রেখে দিলে হবে না, বাড়িতে গিয়েও তোমাদের একবার করে ডেরিভেশনটা করে নিতে হবে। ডেরিভেশনগুলো যদি নিজের হাতে তোমরা করে থাকো, করে নাও একবার, তাহলে আর এক্সামের সময় প্রবলেম হবে না। এক্সামে চটপট করে নিতে পারবে। অনেক ফর্মুলা আছে এর মধ্যে, কোনো একটা ফর্মুলা কেউ ভুলে যেতেই পারে, এটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই, ভুল হতে পারে। তখন আমাদেরও হয় না কি, আমাদেরও মাঝে মাঝে হয়ে যায় যে ওটা যেন কী ছিল, প্লাস না মাইনাস। আমরা কি জানি, আমরা ডেরিভেশনটা জানি, আমরা চট করে ডেরিভেশনটা একটু লিখে নিয়ে দেখে নিলাম কি আসছে। তো তোমরাও সেইভাবেই করবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। ওকে, নেক্সট যে মডিউলটা আছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রির প্রথমে বেসিক কনসেপ্টস, যেগুলো তোমরা ক্লাস 10-এ অলরেডি করেছো, সেকশন ফর্মুলা, ডিস্টেন্স ফর্মুলা, স্ট্রেট লাইন, এটাও ক্লাস 10-এ করেছো, কিন্তু বেসিকটা কয়েকটা রুল করেছো, কয়েকটা ফর্ম করেছো। 11-এ কিন্তু আমরা আরও বেশি ফর্ম দেখব, এবং স্ট্রেট লাইনে বিভিন্ন রকম, এখানে বিভিন্ন ডিফিকাল্টিস লেভেলের সামস আমরা এখানে করব, এবং বিভিন্ন স্ট্রেট লাইনের মধ্যে অনেক কিছু হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা এখানে শিখব। নেক্সট সার্কেলস নিয়ে একটা ক্লাস 10-এ ভয় অনেকের ছিল, কিন্তু এইখানে সার্কেলসটা কিন্তু অত ভয়ের না, ঠিক আছে। এটা কোঅর্ডিনেট জিওমেট্রি আন্ডারে সার্কেলস, জিওমেট্রি আন্ডারে, কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি সার্কেল করতে গেলেও জিওমেট্রি সার্কেলের কনসেপ্ট লাগবে। সার্কেলের যে প্রথম 3টে থিওরেম, 4টে থিওরেম বারবার করে ঘুরে ফিরে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আসবে। এই সার্কেলের সামস করতে গেলে, বিশেষ করে যেই লেভেলের সামস করতে গেলে, ওই কনসেপ্টগুলো খুব হেল্পফুল।
তোমরা ভাবতে পারবে না যে ওই কনসেপ্টগুলো দিয়ে কত সহজে সামসগুলো হয়ে যায়। ওই কনসেপ্ট যদি কেউ ভুলে যায় সেই ওই প্রবলেমে আটকেতে যায়, কিন্তু ওই কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার থাকে, সে যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে, তাহলে সাম চট করে সলভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে 3টে চ্যাপ্টার আছে তাদেরকে একসঙ্গে বলা হয় কনিক সেকশন। কনিক সেকশনের মধ্যে যদিও সার্কেল পড়ে, তাও কনিক সেকশনকে এখানে এই 3টেতেই স্প্লিট করা হয়েছে, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা। ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে বেশ কিছু সামস প্রত্যেক স্লটের এক্সামে, জেইর এক্সামে, আমরা কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, জেই বা ডাব্লিউবি জেই এক্সামে অনেক সাম, ডাব্লিউবি জেইতে তো অনেক সামস আসছে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে, এবং ডাব্লিউবি জেইতে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে একদম ডিরেক্ট সাম দেয়। ডিরেক্ট সাম মানে যা যা প্রপার্টি, প্রত্যেকটা কনিকের প্রত্যেকটা পার্টের এক বিভিন্ন প্রপার্টি আছে, সেই বিভিন্ন প্রপার্টি ওরিয়েন্টেড সামস দিয়ে দিল। প্রপার্টিটা জানলো, তুমি সামটা সলভ করে অপশানে টিক করে দিয়ে আসো। প্রপার্টিটা জানলেই হয়ে যাবে। ডিরেক্ট প্রপার্টিও অনেক সময় দিয়ে দেয় যে এটা কী হবে, এটা থাকলে এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, কোনটা হবে। তুমি যদি প্রপার্টি জেনে থাকো, সলভ হয়ে গেল। 2 সেকেন্ডের মধ্যে তুমি সামটাকে সলভ করে দেবে। এই হলো কোঅর্ডিনেট জিওমেট্রি। নেক্সট যেটা আমরা শিখবো 11-এর যে মডিউলটা আছে, ক্যালকুলাস। ক্যালকুলাসের বেসিক যে পার্টটা, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস, এটা আমরা ক্লাস 11-এ শিখবো, এবং এই ডেরিভেটিভস, লিমিটস দুটোই আবার 12-এ গিয়েও কন্টিনিউ হবে, এবং সেটা আরও হিউজ লেভেলে। এখানে আবার বলছি 11-এ বেসিকটা শিখবো, একদম বেসিকটা, জাস্ট লিমিটসের বেসিক ফর্মুলাগুলো কী করে সলভ করে, লিমিটস দিয়ে ডেরিভেটিভস কী করে, ডেরিভেটিভসের যে ফর্মুলা আছে সেইটা কী করে লিমিটস থেকে আসছে। এবং এইটা করার একমাত্র কারণ হচ্ছে কিছুটা বেসিক আইডিয়া জানা থাকলে 12-এ করতে সুবিধা হবে। 12-এ গিয়ে পুরো লিমিট ডেরিভেটিভসের ডিটেলস অ্যাপ্লিকেশন এবং তার সামস আছে। এছাড়া আরেকটা জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে ফিজিক্সে। ফিজিক্সে লিমিটস ডেরিভেটিভস দুটো খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো বেসিকটা না জানলে কিন্তু ফিজিক্স করাটা একটু ডিফিকাল্ট, তাই 11 এটা শিখতেই হবে। ঠিক আছে? ওকে। নেক্সট যে মডিউলটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি ভেক্টরস 3D। এটাও ঠিক তাই, এই পার্টটাও ঠিক তাই। প্রবাবিলিটি ভেক্টরস 3D 11-এ আরম্ভ হয়, কিন্তু শেষ হয় গিয়ে 12-এ। প্রবাবিলিটিরও বেসিক জিনিসটা, ভেক্টরেরও বেসিক পার্টটা, 3Dরও বেসিক পার্টটা আমরা 11-এ শিখব, কিন্তু তার কন্টিনিউশন হবে 12-এ। এবং 12-এ গিয়ে এর হিউজ অ্যাপ্লিকেশান আছে। আর 12-এর যে পার্টটা থাকবে, সেই পার্টটা করতে গেলে 11-এর কনসেপ্টটা না জানলে 12-এর পার্টটা করা একটু ডিফিকাল্ট। আর জেইতে বা ডাব্লিউবি জেইতে এখান থেকেও অনেক কোশ্চেন্স আসে রীতিমতো। প্রবাবিলিটি ভেক্টরস 3D থেকে তো 3টে কোশ্চেন থাকবেই জেইতে, প্রত্যেকটা স্লটে থাকে, 4টেও হয় অনেক সময়, মানে প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন থাকবেই, থাকতে বাধ্য। আর ডাব্লিউবি জেইতে তো এক একটা থেকে 2-3টে করে কোশ্চেন্সও থাকে। ঠিক আছে? তো এই আছে আমাদের। এছাড়া স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এরপরে হচ্ছে নেক্সট স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সও জেইতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ স্ট্যাটিস্টিক্স থেকে ম্যাক্সিমাম স্লটে একটা কোশ্চেন থাকে। ম্যাক্সিমাম স্লটে, কোনো স্লটে থাকে না, ম্যাক্সিমাম স্লটে একটা করে কোশ্চেন থাকে। প্রিভিয়াস ইয়ারে, এই বছরই দেখলাম 2025-এ কোনো স্লটে বাদ গেছে, কিন্তু লাস্ট ইয়ারে প্রত্যেকটা স্লটে কোশ্চেন্স ছিল স্ট্যাটিস্টিক্স থেকে, এবং সেই কোশ্চেনটা কিন্তু স্কোরিং। স্ট্যাটিস্টিক্স তো এমনি ইজি, তোমরা জানো। এবং জেইতে মজার ব্যাপার হচ্ছে স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন খুব কম। স্ট্যাটিস্টিক্সের মধ্যেও অনেক ট্রিক আছে যেগুলো দিয়ে ক্যালকুলেশন কমিয়ে দেওয়া যায়, এবং বেশ কিছু জায়গা আছে স্ট্যাটিস্টিক্সের মধ্যে, মিন, মিডিয়ান, মোড, এগুলো করেছো। এটা আরও ডিটেলসে করতে হবে, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মিন, মিডিয়ান, মোডেরও পার্টগুলো ইম্পর্টেন্ট, জেইতে আসে। অবাক হবে যে ক্লাস 10-এ এই মিন, মিডিয়ান, মোড করেছি স্যার, তাহলে জেইতে ক্লাস 10-এর অঙ্ক না, ক্লাস 10-এর অঙ্ক জেইতে দেবে না, কিন্তু এর যে
আর একটু এক্সটেন্ডেড যে পার্টটা, ক্লাস 10-এ তো বেসিকটা করেছো, এর যে এক্সটেন্ডেড পার্টটা, সেই এক্সটেন্ডেড পার্টের ওপর সামস কিন্তু যেতে থাকে। এবছর হয়তো কোনো কোনো স্লটে বাদ গেছে, কে জানে যে পরের বা তার পরের বছর প্রত্যেকটা স্লটে আসবে না, প্রত্যেকটা স্লটে কিন্তু এর আগে আসতো, ঠিক আছে? অতএব স্ট্যাটিস্টিক্সটাকে ইগনোর করা যাবে না। এবং একটা কোশ্চেন আসে, সেটা পেলে তো খুবই ভালো, নিজেকে ভাগ্যবান বলে মনে করবে, এবং 4 মার্কস ইজিলি তুমি স্কোর করে নিতে পারবে। আর ম্যাথসে 4 মার্কস স্কোর করা মানে পার্সেন্টাইল অনেক হাই হয়ে যাওয়া। ওকে, এছাড়া 11-এর ম্যাথসে কমার্শিয়াল ম্যাথামেটিক্স একটা পার্ট আছে, যেটা জেইতে লাগে না, ওটা যেই স্টুডেন্টদেরকে আমরা এখান থেকে করতে নাই করে দিই, যে যেই স্টুডেন্ট ওটার পেছনে বেকার সময় নষ্ট করে লাভ নেই, তার বদলে তারা যদি এই দিকের পার্টগুলো করে, সেইগুলো যেইর জন্য যেমন হেল্পফুল, এবং স্কুল লেভেল এক্সামের জন্য তো হেল্পফুল অবশ্যই। আর কমার্শিয়াল পার্টটা অবশ্য সিবিএসসি সিলেবাসে নেই, ওটা আইএসসি সিলেবাসেই থাকে। তো আইএসসি সিলেবাসে 3টে পার্টে কোশ্চেনটা হয়, সেকশান এ, সেকশান বি, সেকশান সি। সেকশান এটা কম্পালসারি, সেকশান বিতে থাকবে ওই কনিক সেকশান, এর আগে ভেক্টরস, 3D এগুলো থাকে। আর সেকশান সিতে কমার্শিয়াল পার্ট আর স্ট্যাটিস্টিক্সের কিছুটা পার্ট এতেও থাকে। তো সেই কারণে আমাদের সাজেশান ওই সেকশান সিটা করবে না তোমরা, কারণ সেকশান সি করে বেকার সময় নষ্ট না করে তোমরা ভেক্টরস, 3D, প্রবাবিলিটি এইগুলোতে কনসেন্ট্রেট করবে, বা সেকশান এর যে আরও চ্যাপ্টার্সগুলো আছে ওগুলো আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এবং আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে যে ক্লাসটা হবে, প্রত্যেক সপ্তাহের কাজ প্রত্যেক সপ্তাহে কমপ্লিট করবে, ফেলে রাখবে না। আর নিজেদের গোলটা, আমরা বলি না মান্থলি গোল একটা রাখবে যে এই মাসে এটা শেষ করব। উইকলি গোল, যেমন এইমাত্র বললাম প্রত্যেক সপ্তাহের কাজটা প্রত্যেক সপ্তাহে করবে। তো তার থেকেও আমি ওটাকে আরেকটু ছোট করে দিয়ে বলি ডেইলি গোল। উইকলি গোলটা অনেক সময় স্কিপ হয়ে যায়, সোমবারেরটা, উইকেন্ড ব্যস্ত তোমাদের, উইকেন্ডে স্যাটারডে সানডে এখান থেকে পড়ে গেলে ভাবলে সোমবার করব না, সোমবার একটু রিল্যাক্স করলাম বা একটু সিনেমা দেখে আসলাম, হলো না। মঙ্গলবার একটা কোনো কাজ পড়ে গেল, হলো না। 2 দিন হলো না, কিন্তু 2 দিন হলো না মানে সেই বুধবার দিন করতে হলো। তো সেটা না করে 7 দিনে উইকলি গোল করলে একটা স্কিপ হওয়ার চান্স থাকে, কিন্তু ডেইলি গোল করলে স্কিপ হওয়ার চান্সটা খুব কম। তা আমি বলবো, পার্সোনালি বলবো যে ডেইলি গোল একটা ঠিক করো। ডেইলি গোল, ডেইলি যে সময়টা তোমার স্টাডির, সেই স্টাডির সময়টাকে স্প্লিট করো 2টো সাবজেক্ট বা 3টে সাবজেক্টে, যেটা তোমার টাইম আছে। ম্যাক্স টু ম্যাক্স টাইম দেওয়ার চেষ্টা করো সাবজেক্টের পেছনে, এবং সাবজেক্টটাকে বুঝে পড়ো, না বুঝে পড়ো না। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম ফেস করো, সবসময় আমরা আছি, আমাদেরকে জানাও, গ্রুপে জানাও, হোয়াটসঅ্যাপে জানাও। পার্সোনালি কেউ কিছু বলবে না, হোয়াটসঅ্যাপে বলবে, গ্রুপে বলবে। তাহলে কী হবে, সেই প্রবলেমটা, তোমার একটা প্রবলেম আসলে আরও 50 জন সেটা দেখতে পাবে। তার মানে 50 জনের যদি একটা করে প্রবলেম আসে, তার মানে তুমি কিন্তু 50টা প্রবলেম শিখে নিলে। গ্রুপে জানানোর এটাই অ্যাডভান্টেজ। আমি কি বললাম বুঝতে পেরেছো? প্রত্যেকের যদি একটা করে প্রবলেম আসে, 50 জনের 50টা প্রবলেম কিন্তু তুমি শিখে নিলে। তো আমার অ্যাডভাইস, তোমরা সবসময় যা কিছু কমিউনিকেট করবে গ্রুপে করবে, পার্সোনালি করবে না। আর ডেলি কার জিনিসটা, ডেলি গোল সেট আপ করে ডেলি কার পড়া ডেলি করো। আমার মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কারণ এখানে নেই। আর কোনো ক্লাস মিস করো না। এই 2 বছর সব কিছু ভুলে যাও, সব কিছু ছেড়ে দাও। কারণ কিছু একটা পেতে গেলে তোমাকে একটু টাইম দিতেই হবে, তোমাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে। স্যাক্রিফাইস না করলে ভালো কিছু পাওয়া যায় না। আমি সব কিছু করবো অথচ ফিউচারে আমি ভালো কিছু করতে চাই, এটা হয় না, এটা হবে না। মানে 100% তো হবে না, এটা মানে জানা কথা, এটা গল্প নয়, জানা কথা। আর তোমার এই সময়টা এমন না যে এই সময়টা চলে গেলে আর আসবে না। এই 2 বছর কষ্ট করে নিলে পরে তুমি রিল্যাক্স করতে পারবে।
ওকে, এর থেকে বেশি কিছু আর বলবো না। সিলেবাস নিয়ে নিশ্চয়ই একটা কনসেপ্ট গ্রো করেছে। তো সিলেবাস যেটুকুনি তোমরা দেখতে পাচ্ছ বইতে সেটুকুনি নয়, তার থেকে আরও বেশি আমরা করব, আরও বেশি করতে হবে আমাদের এক্সামের জন্য। আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি, সেখানে বসবার জন্য আমাকে সেভাবে তৈরি হতে হবে। তো আরও বেশি যতটা যেভাবে করানো যায় আমরা করব, কিন্তু তোমাদের থেকে আমরা এই সাহায্যটুকু চাই যে তোমরা রেগুলার ক্লাস করো, রেগুলার হোমওয়ার্কটা করো। ওকে, থ্যাংক ইউ।